দীর্ঘ ৬ বছর বিরতির পর শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ৩৮তম ডাকসু নির্বাচন হচ্ছে, যা স্বাধীনতার পর অষ্টম। ডাকসু নির্বাচনের সব খবর জানাতে সারাদিন আমরা থাকব আপনাদের সাথে। এই আয়োজনে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আপনার কাছে জনাব সাদেকের অভিযোগ আপনি শুনলেন ভিডিও ওয়ালের মাধ্যমে। এই যে তিনি যেটা বললেন যে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দেয়া, এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখছেন? এই যে ব্যালট পেপারে ক্রস চিহ্ন দেয়া, এই দায়িত্বটা আসলে কারা জড়িত থাকতে পারে বা করণীয় কি আমাদের? ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে স্বাধীনতার পর এটি আমাদের অষ্টম ডাকসু নির্বাচন এবং সর্বশেষ 2019 সালে যে নির্বাচনটি হয়েছিল এটি চরমভাবে বিতর্কিত এবং সন্ত্রাসের দায়ে অভিযুক্ত এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্যের মধ্য দিয়ে সেই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছিল। এবং সেই চরম বিতর্কিত নির্বাচনে রাতের বেলাও ব্যালট পেপার বক্সে ঢুকিয়ে রাখা হয়েছিল। তো সেই নির্বাচনের পর 6 বছর পর এই দেশের সাধারণ মানুষেরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে একটা প্রত্যাশা থাকে। এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের যারা সদস্য, শিক্ষার্থী এবং শিক্ষক, তাদের কাছেও এই নির্বাচনটা বহুল কাঙ্ক্ষিত। আমি প্রথমে এই নির্বাচনে যারা প্রার্থী হিসাবে অংশগ্রহণ করছেন এবং প্রথমবারের মতো যারা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করছেন, আমার সকল প্রিয় শিক্ষার্থীদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেমনটা বলছিলেন যে সকাল থেকে আমি এই বিভিন্ন ভোট কেন্দ্রে আমি নিজেও গিয়েছি এবং আপনাদের গণমাধ্যমেও আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বী প্যানেলের বিপক্ষে মানে আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগ আসছিল, বিভিন্ন অভিযোগ পাওয়া যাচ্ছিল। তবে আমার কাছে মনে হয়েছিল সেই অভিযোগগুলো খুব গুরুতর কোনো অভিযোগ ছিল না। এবং দুই একটা জায়গায় কোনো প্রার্থীর বিরুদ্ধে যে অভিযোগ উত্থাপন করা হয়েছে যে তিনি ভোট কেন্দ্রে ঢুকেছেন, কিন্তু আমাদের আচরণবিধিতে স্পষ্টভাবেই লেখা আছে যে আমাদের একজন প্রার্থী তিনি কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এমনকি যিনি রিটার্নিং অফিসার, সেই রিটার্নিং অফিসার যদি কাউকে অনুমোদন দেন সেও ঢুকতে পারবেন। তবে সকাল থেকে এমন একটা ধারণা সবার কাছে প্রচারণা করা হয়েছিল যে একজন প্রার্থী বা একটা দলের বা একটা প্যানেলের প্রার্থী তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন। এই ব্যাপারে আমি স্পষ্ট করতে চাই যে এই আচরণবিধি প্রণয়নের সাথে আমি নিজেও জড়িত ছিলাম। তবে এটি খুবই প্রচার করা হয়েছে এবং নানাভাবে এই প্রচারের একটা তো নেতিবাচক প্রভাবও পড়ে। তাছাড়া আমার কাছে একটু আগে আপনি যে অভিযোগটি উত্থাপন করলেন, এটাকে আমি খুব গুরুতর অভিযোগ বলে মনে করছি যে টিএসসিতে একটা রোকেয়া হলের আমি এখানে বসেই শুনেছি যে একটা টেবিলে, একটা বুথের টেবিলে সেখানে ব্যালটে একাধিক ব্যালট বা একাধিক ব্যালটে জিএস এবং ভিপি এবং জিএসের ক্রস দেয়া আছে এবং একটু আগে যিনি কথা বলছিলেন তার নামেও সেই ক্রসটা সেখানে দেয়া আছে। এবং আরও একটা অভিযোগ আমরা শুনেছি যে অমর 21 হলের যে ভোট কেন্দ্রটি আছে সেখানেও এই বুথেও একটা বুথে কোনো প্রার্থীর পক্ষে এরকম ক্রস করা আছে এবং ইতিমধ্যেই সেই পোলিং অফিসারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কার্যকর ব্যবস্থা নিয়েছে, তাকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তীতে আমার ধারণা যে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এইটিকে আমি খুবই গুরুতর অভিযোগ মনে করছি যে এটি আমাদের সামনে আসছে। এর বাইরেও যদি কিছু থেকে থাকে তাহলে সেটি অবশ্যই কর্তৃপক্ষের এখনও 3 ঘন্টার বেশি সময় আমাদের ভোট মানে প্রয়োগের সময় আছে। সেটি আসলে নির্বাচন কমিশনের কিছু করার আছে কিনা, কারণ ব্যালট পেপারগুলো সংরক্ষণ করার দায়িত্ব বা সেগুলো দেখভাল করার দায়িত্ব নির্বাচন অবশ্যই নির্বাচন কমিশন, প্রত্যেকটা জায়গায় নির্বাচন কমিশন কর্তৃক নিযুক্ত পোলিং অফিসাররা আছেন, রিটার্নিং অফিসাররা আছেন, তারাই কিন্তু সেই তত্ত্বাবধান করছেন। তো সামগ্রিকভাবে যদি এইখানে এই ধরনের কোনো ব্যবস্থা হয় বা কোনো ধরনের পরিস্থিতি হয় তাহলে এই দায়িত্ব তো নির্বাচন কমিশনের উপর অবশ্যই বর্তাবে এবং আমরা মনে করি নির্বাচন কমিশনকে এই ব্যাপারে আরও যত্নশীল হওয়া উচিত সামনের যে সময়টুকু আছে এবং এই ধরনের কাজের সাথে সুনির্দিষ্টভাবে কাউকে যদি চিহ্নিত করা যায় তাকে আইনের আওতায় আনা উচিত। আর সবচেয়ে বড় কথা হলো যে আমরা দীর্ঘ 6 বছর পর যে নির্বাচনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে, সকালবেলা থেকে আমি যা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা প্রচণ্ড রকমের উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে কাজ করছে। একটা উৎসবমুখর পরিবেশে দীর্ঘ লাইনে সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করছেন। আপনাদের খবরে যেমনটা বলা হচ্ছিল যে এই শিক্ষার্থীদের মধ্যে কেউ কেউ জাতীয় নির্বাচনে এর আগেই তাদের ভোটাধিকার দেওয়ার অধিকার মানে যোগ্যতা তারা অর্জন করেছিল, কিন্তু বাংলাদেশের যে নির্বাচনী ব্যবস্থায় সেখানে তারা তাদের ভোটাধিকারটা প্রয়োগ করতে পারেননি। ফলে তাদের প্রাণের যে শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানের ডাকসুর স্বাধীনতা উত্তর অষ্টম যে নির্বাচনটি হচ্ছে সেখানে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তার নাগরিক অধিকারের
একটা মানে প্রয়োগ তারা করতে যাচ্ছেন, সেইটার একটা উচ্ছ্বাস তাদের মধ্যে আমি লক্ষ্য করেছি। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের আশা করছি যে সরকার ঘোষিত আগামী যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, সেই জাতীয় নির্বাচনের ভোট দেওয়ার আগে নিজের প্রতিষ্ঠানে নিজের প্রতিনিধি নির্বাচনের এই যে অভিজ্ঞতাটা, সেটাও তাদেরকে পরবর্তী নির্বাচনে বিভিন্ন ভাবে আসলে বলছে যে নির্বাচনকে, এই ডাকসু নির্বাচনকে বানচাল করার একটা ষড়যন্ত্র চলছে। কিন্তু ঠিক বেশ কিছুদিন ধরে নির্বাচনের শুরু থেকেই, অর্থাৎ তারিখ নির্ধারণ থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে প্রচার প্রচারণা সবকিছু মিলিয়ে আজকে এই মুহূর্তে পর্যন্ত আপনি কি এই ধরনের আসলে কোনো ধরনের লক্ষণ দেখেছেন কিনা? দেখুন, এইবার যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, আমি মনে করি যে স্মরণকালের, স্বাধীনতা উত্তর স্মরণকালের একটা অত্যন্ত সহনশীল পরিবেশে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনী প্রচার প্রচারণা কালে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগুলোর উপরে একে অপরের বিভিন্ন অভিযোগ আছে। তবে এইবার যেটি একটা হয়েছে সাইবার বুলিং, এবং সেখানে আমাদের নারী প্রার্থীদের সাইবার বুলিংয়ের শিকার হয়েছে, নারী ভোটাররা সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। এর বাইরে বিশ্ববিদ্যালয়ে আপনি সাংঘর্ষিক পরিবেশ কিন্তু কখনো তৈরি হয়নি। এবং এইবার এই নির্বাচনের মধ্যে আমরা যেটি দেখেছি যে যারা প্রার্থী হিসাবে আছেন তারা শিক্ষার্থীদের সামনে এসে আপনাদের বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা তারা জবাবদিহি করার বা নিজের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে নিজের বিশ্ববিদ্যালয়কে এবং এইটি কিন্তু আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় এটি কিন্তু একটা চমৎকার, আমরা এইবার নির্বাচনে যে সংযোজনটা দেখলাম, হলগুলো থেকে বাইরে এসে যে হলগুলোতে যারা ছাত্র সংগঠনগুলো থাকে তারা এক ধরনের প্রভাব বিস্তার করতে পারেন, এই আশঙ্কায় শিক্ষার্থীদের দাবির মুখেই এইবার কিন্তু হলগুলো থেকে বাইরে এসে 8টি ভোট কেন্দ্র ক্যাম্পাসে স্থাপন করা হয়েছে এবং সেইখানে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করতে পারছে। ফলে আগে যে ধরনের এক ধরনের তাদের উপর মনস্তাত্ত্বিক চাপ থাকতো, সেই চাপটা কিন্তু এইবার না। এছাড়াও আপনি দেখবেন এইবার নির্বাচনী প্রচারণাকালে আমাদের কেউ পোস্টার লাগায় নাই, বিলবোর্ড তৈরি করতে পারে নাই, কোনো দলের নেতা নেত্রী ছবি ব্যবহার করে করতে পারে না। এই সবগুলোই কিন্তু চমৎকার একটা নির্বাচনের আদ্যপান্ত নিয়ে আরো বিস্তারিত জানতে ফিরবো এই আলোচনায়। সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। RICL নিবেদিত ডাকসু নির্বাচনের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। আয়োজনের স্টুডিওতে আমাদের সাথে যুক্ত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর এম সিদ্দিকুর রহমান খান। আমরা আবারও ফিরছি আপনার সাথে আলোচনায়। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম, সেই সাথে আমাদের রিপোর্টার যিনি আছেন তিনিও কিন্তু বলেছেন যে স্লিপ প্রদানের একটা বিষয়, যে 100 মিটারের ভেতরে আপনার স্লিপ দেওয়ার কোনো বিধি নেই, কিন্তু সেই জিনিসটা অভিযোগ আসছে যে 100 মিটারের ভেতরে ঢুকে স্লিপ প্রদান করা হচ্ছে, যেখানে বিভিন্ন ব্যালট নাম্বার বা প্রার্থীর যেই, এটা কি আসলে পলিটিক্যাল ডমিনেন্সের কোনো অংশ কিনা? দেখুন, আমরা এই প্রশ্নের উত্তরটা নেব। রিটার্নিং কর্মকর্তা বিভিন্ন অভিযোগের বিষয়ে কথা বলছেন, আমরা একটু শুনে আসি। বলেন। আমরা ভিডিও ওয়ালে দেখতে পাচ্ছি যে ডাকসু নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে রিটার্নিং কর্মকর্তা আলোচনায় বসেছেন। খুব অল্প কিছুক্ষণের মধ্যে এই আলোচনা শুরু হবে, বা তিনি হয়তো বিভিন্ন প্রশ্নোত্তর পর্বেও যাবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুটো অভিযোগে পেয়েছি, আমরা সাথে সাথে ব্যবস্থা নিয়েছি। যেমন রোকেয়া হলের ক্ষেত্রে কোনো এক ভোটার, সে ডাকসুর জন্য 5টি ব্যালট এবং হল সংসদের জন্য 1টি ব্যালট, মোট 6টা ব্যালট নিয়ে সে বুথে ঢুকেছে। বুথে ঢুকে কতক্ষণ পরে সে বুথ থেকে বেরিয়ে এসে বলল যে প্রথম ব্যালটটাতে কোনো প্রার্থীর নামের পাশে ক্রস দেওয়া, আমি এখানে ভোট দিব না। তা এখন ওখানে উপস্থিত যে রিটার্নিং অফিসার ছিল এবং পোলিং অফিসার ছিল, এজেন্ট যারা ছিল, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করা যায়। সে যদি ক্লেম করছে, এখন তো আর সত্যতা যাচাই করা অথবা কিভাবে হলো এটা তাৎক্ষণিকভাবে খুব ডিফিকাল্ট। তো সেজন্য তাৎক্ষণিক ওখানে যারা ছিল ম্যানেজমেন্টে, ওনারা বলে যে ঠিক আছে, সে যদি ক্লেম করছে এখানে একটা আগে থেকে বুথ থেকে বেরিয়ে এসে বলছে একটাতে ক্রস করা, তো ঠিক আছে, তাকে আরেকটা পেজ দেয়া হোক। তাকে আবার 5টা পেজ দিয়ে ওই ব্যালটটা ওনারা রেখে দিছে। তখন ওখানে উপস্থিত সবাই বলছে ঠিক আছে, এটা সমাধান। আর অমর একুশের ক্ষেত্রে সেখানে একটু ডিফারেন্ট। কোনো এক পোলিং অফিসার হল সংসদে 2টা ব্যালট একটা ছাত্রকে দিয়েছে, ওই ছাত্র 2টা ব্যালটই ক্রস করে ফেলছে।
সে ভাবছিল একটা ব্যালট জমা দিতে হবে আর একটা ব্যালট পোলিং অফিসারকে দিতে হবে। ও সেই কাজটা করেছে। তো ওই পোলিং অফিসার সে কী করছে, ওইটা রেখে দিছে তার ওই যে অরিজিনাল বান্ডেলের সাথে। পরবর্তীতে যখন আরেকজন ভোটার গেল, সে এখন ইচ্ছা করি করছে না অনিচ্ছা করি করছে সেটা তো আমরা এখান থেকে বলতে পারলাম না, সে তাকে ব্যালটটা দিয়েছে। তখনই সে ব্যালটটা দেখে বলে, না এটা তো পূরণকৃত ব্যালট, আমি ভোট দিব না। তখন সাথে সাথে সবাই জেগে উঠল। তখন আমাদের কাছে সংবাদ আসলো এরকম এরকম করণীয় কি। তখন আমরা বললাম প্রথমে ওই পোলিং অফিসারকে প্রত্যাহার করে নিন। এখানে প্রক্টর মহোদয় বসা ছিল, তো আমি ওনাকে বললাম যে ওনার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। জনাব সিদ্দিকুর রহমান খান, আমরা শুনছিলাম আসলে ডাকসুর রিটার্নিং অফিসার তিনি দুটি অভিযোগ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলছিলেন এবং তিনি জানিয়েছেন যে ব্যবস্থা নেওয়া হচ্ছে। যে প্রশ্নটি আসলে আমার ছিল যে 100 মিটারের মধ্যে গিয়ে স্লিপ প্রদান, এটা আসলে কি কোনো ধরনের পলিটিক্যাল ডমিনেন্সের আওতায় পড়ে কিনা? দেখুন, একটু আগে আমাদের চিফ রিটার্নিং অফিসার আমাদের একটু আগে যে গুরুতর অভিযোগটা সম্পর্কে শুনলাম সেটার তিনি জবাব দিয়েছেন। আজকে সকালবেলা থেকেই আমাদের যে নির্বাচনী কেন্দ্রগুলো আছে সেই কেন্দ্রগুলোতে আমাদের নির্বাচনের সাথে দায়িত্বপ্রাপ্ত যে সমস্ত কর্মকর্তা আছেন তাদের মধ্যেও আচরণবিধি সম্পর্কে আমার মনে হয় কোথাও কোথাও তাদের একটু জানার ক্ষেত্রে ঘাটতি ছিল বলে আমার মনে হয়। সেই কারণে আপনি কিছু সমস্যা হয়েছে। যেমন আমি একটু আগে বলেছিলাম যে একটা বড় গুরুতর অভিযোগ, এবং যে অভিযোগটাকে কেন্দ্র করে একটু সাময়িকভাবে হলেও ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছিল যে একটা বিশেষ সংগঠনের একজন ভিপি প্রার্থী কেন্দ্রে ঢুকেছেন, সেটা যেভাবে ক্যাম্পাসে এবং গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার হয়েছে সেটা কিন্তু নির্বাচনী ব্যবস্থাটাকে একটা বড় রকমের প্রশ্নের মুখে ফেলেছিল। কিন্তু আমরা দেখেছি যে তিনি কিন্তু ঢোকার অধিকার রাখেন, কিন্তু কোনোভাবে এটাকে কোনো কেন্দ্রে দায়িত্বশীল কর্মকর্তারা সেটাকে বাধাগ্রস্ত করে এক ধরনের নিউজ এটাতে তৈরি হয়েছে এবং এটা প্রচার হয়েছে। আর যেটি আপনি বলেছেন যে নির্বাচনী কেন্দ্রে আমাদের স্পষ্টভাবেই লেখা আছে যে 100 মিটারের মধ্যে সেইখানে করা যাবে না, এবং সেইটার কেউ, তবে এর আগের লাইনটাই হচ্ছে যে সেই দিন প্রার্থী অথবা প্রার্থীর পক্ষে ব্যালট নাম্বার তারা সরবরাহ করতে পারবেন, সেটা কিন্তু লেখা আছে। এখন 100 মিটার এবং 100 মিটারের দূরত্ব বা 100 মিটারের ভেতরে বা বাইরে, এই নিয়ে কিন্তু আমি দেখেছি যে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং করছে, এবং যারা বিতর্ক করছে আমি দেখেছি সেই দলেরও কেউ বা সেই প্যানেলেরও কেউ করছেন। এখন এই 100 মিটার যে কেন্দ্র থেকে দূরত্ব সেইটিকে একেবারে কড়াকড়িভাবে নিয়ন্ত্রণ করার জন্য নির্বাচন কমিশনের কাছ থেকেও পক্ষ থেকেও সেই ধরনের পর্যাপ্ত ব্যবস্থা ছিল বলে আমার মনে হয়। বাউন্ডারি বা এই ধরনের ছিল না আমাদের, এইরকম আমাদের ছিল না। কারণ হলো প্রধান কেন্দ্রগুলোতে ঢুকতে হলে আমাদের শিক্ষার্থীদের গেট পর্যন্ত যেতে হয়, এবং এই গেটের বাইরেই প্রার্থীরা এই কাজগুলো করছে। এখন হয়তো বুথ থেকে যদি আপনি হিসাব করেন লিটারালি এটা হয়তো 100 মিটার নাও হইতে পারে। এইগুলো নিয়ে কিছু বিতর্ক হচ্ছে, এবং আমি এটাকে কোনো পলিটিক্যাল আপনি যেটা বলছেন যে ডমিনেন্স শো করার বা তৈরি করার এইভাবে ঠিক দেখছি না। আমাদের এই যে নির্বাচনী সংস্কৃতি বাংলাদেশে, সেই সংস্কৃতিরও তো কিছু বহিঃপ্রকাশ আমরা ইনহেরিট করি এবং সেইখানে এটার বহিঃপ্রকাশ ঘটে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে এটা আমাদের সামগ্রিকভাবে আমাদের যারা শিক্ষার্থী প্রত্যেকেই আমাদের সচেতন শিক্ষার্থী, তাৎক্ষণিকভাবে তার কাছে একটা ভোটার স্লিপ দিয়ে তাকে প্রভাবিত করা যাবে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করিনি। বরং যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে তাদেরকে আমরা অনুরোধ করব যে আসলে আমাদের নির্বাচনী আচরণবিধিতে যেভাবে আছে সেইটি তারা দেখবেন এবং অনুসরণ করবেন, এবং একই সাথে যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, পোলিং অফিসার বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, তারাও যেন এইরকম কোনোটা না হয় যে কেউ এই সুযোগটা পেল আবার কেউ সুযোগটা পেল না, এই ধরনের বিতর্কের মধ্যে দিয়ে তারাও যেন। সিদ্দিকুর রহমান, আরও একটি বিষয় আসলে আপনার কাছে জানতে চাচ্ছি, এটি হয়তো বা আমাদের বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে এই উত্তরটা আপনার কাছে জানতে চাই আসলে, যে এই যে ডাকসুর ভোট গ্রহণ আজ চলছে এবং এই যে পুরো নির্বাচন, এই নির্বাচনটা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব বিস্তার করতে পারে, এটার একটা চুলচেরা বিশ্লেষকরা করছেন ইতিমধ্যে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন এবং আপনার বিশ্লেষণও জানতে চাই। তবে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির, চলে যাচ্ছি বিরতিতে। RICL নিবেদিত ডাকসু নির্বাচন নিয়ে ডিবিসির বিশেষ আয়োজন থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার জানাচ্ছি RICL নিবেদিত ডাকসু নির্বাচনের খবর। আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের স্টুডিওতে সাথে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর M সিদ্দিকুর রহমান খান।
স্যার, বিরতিতে যাবার আগে একটা প্রশ্ন আপনাকে করেছিলাম যে এই যে ডাকসু নির্বাচন হচ্ছে, জাতীয় নির্বাচনের প্রভাব আসলে কেমন হবে, সেই সাথে আসলে আপনার বিশ্লেষণ কি বলে? দেখুন, ডাকসু নির্বাচনকে বলা হয়ে থাকে যে এটি দেশের মিনি পার্লামেন্ট। ডাকসুকে বলা হয় মিনি পার্লামেন্ট, কোথাও কোথাও কেউ দ্বিতীয় পার্লামেন্টও বলে। ফলে ডাকসু নির্বাচন আমাদের জাতীয় রাজনীতিতে সবসময়ই কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দীর্ঘদিন পর একটা নির্বাচন হচ্ছে এবং বাংলাদেশে গত 3টি যে সাধারণ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন হয়েছিল, প্রত্যেকটা নির্বাচনই ছিল বিতর্কিত, প্রশ্নবিদ্ধ এবং প্রহসনের নির্বাচন বলে, এবং মানুষের ভোটাধিকার প্রয়োগের কোনো সুযোগ ছিল না। বাংলাদেশে একটি ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা যে নতুন বাংলাদেশে পদার্পণ করছি, সেইখানে একটা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বলতে গেলে আমাদের দরজায় কড়া নাড়ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন আগামী 26 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন করার জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করে তারা তাদের প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছে। তো সেই অবস্থায় এই যে আজকের ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনটি আমরা মনে করি এই আগামী জাতীয় নির্বাচনের জন্য একটা গুরুত্বপূর্ণ নিয়ামক হিসাবে কাজ করবে। প্রথমত হলো যে আমরা দীর্ঘদিন যে একটা সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন বা আমরা একটা নিরপেক্ষ নির্বাচন যেটা আমরা পাইনি, এই ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে 19 সালেও যেটি আমরা নিশ্চিত করতে পারিনি, আজকে যদি আমাদের সেটি ভালোই ভালোই সম্পন্ন হয়, এটি আমাদের জন্য একটা দৃষ্টান্ত হবে এবং আগামীতে জাতীয় সংসদ নির্বাচন যারা আয়োজন করবেন তাদের জন্য এখান থেকে একটা লেসন নেওয়ার সুযোগ হবে। প্রথমত এটি। আর ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ একটা নির্বাচনের মধ্য দিয়ে ছাত্ররা তাদের যে প্রতিনিধি নির্বাচন করবেন, এই নির্বাচনের মধ্য দিয়েও কিন্তু ভবিষ্যৎ রাজনীতির গতিপথ, আমি বলবো না যে খুব একেবারে এই ডাকসু নির্বাচন মেইন ভেরিয়েন্ট হয়ে যাবে সেইটি না, কিন্তু এটাও কিন্তু একটা ইঙ্গিত আমাদের জন্য, ভবিষ্যৎ রাজনীতির জন্য এটা দিবে। ফলে আজকের এই যে নির্বাচন, এই নির্বাচনটা আমাদের জন্য খুবই, জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ। এবং আপনি দেখেন যে গোটা জাতি কিন্তু ডাকসু নির্বাচনের দিকে এক ধরনের উৎসাহ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে যে এই নির্বাচনটি শেষ পর্যন্ত কিভাবে হয় এবং এই নির্বাচনের ফলাফল কি হয়। কিন্তু আমি আবারও স্পষ্ট করে বলতে চাই, সেটি হচ্ছে যে ত্রয়োদশ নির্বাচনের জন্য এই আজকের ডাকসু নির্বাচনের একটা ইতিবাচক প্রভাব থাকবে, এর ফলাফলও এক ধরনের হতে পারে। কিন্তু রাজনৈতিক কৌশল নির্ধারণের কোনো সুযোগ আছে কিনা? এবং এইখানে রাজনৈতিক কৌশল অবশ্যই নির্ধারণের সুযোগ আছে। যে আমরা বাংলাদেশের রাজনীতিক যে পট পরিবর্তন হয়েছে, সেই পট পরিবর্তনের মধ্য দিয়ে রাজনীতিতেও কিন্তু একটা গুণগত পরিবর্তন আবশ্যক। এবং ইতিমধ্যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের সময় প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো এবং প্রার্থীদের কার্যক্রমের মধ্য দিয়ে সেটিও আমরা দেখছি। এবং আমার মনে হয় যে বাংলাদেশে আগামীতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে যারা যে সমস্ত রাজনৈতিক দল এবং যে সমস্ত প্রার্থী অংশগ্রহণ করবেন, তাদেরও কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়ার ব্যাপার আছে যে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে কী ধরনের আচরণ করতে হয়, নিজের কর্মসূচি নিয়ে কিভাবে ভোটারদের সামনে উপস্থিত হতে হয় এবং সেইখানে ম্যান্ডেট আদায়ের জন্য কী ধরনের কর্মসূচি বা কী ধরনের কর্মকৌশল গ্রহণ করতে হয়। আমাদের তো গত 15 বছরের যে নির্বাচনী বাংলাদেশের সংস্কৃতি, সেইগুলো থেকে উঠে গেছে এইগুলো। তো আগামীতে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যে সমস্ত রাজনৈতিক দল, নেত্রী এবং নেতৃবৃন্দ এবং প্রার্থীরা, তাদের জন্য কিন্তু এখান থেকে একটা শিক্ষা নেওয়ার ব্যাপার থাকবে। আর সবচেয়ে বড় কথা হলো যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনটি আমাদের অনুষ্ঠিত হবে, সেই জাতীয় সংসদ নির্বাচনটি যদি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ না করা যায়, গ্রহণযোগ্য যদি না হয়, তাহলে সেটি জাতির জন্য আমাদের খুবই একটা বড় সংকট তৈরি করবে। ফলে আমরা মনে করি যে আজকের যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, সেই ডাকসু সবসময় বাংলাদেশের, আপনি দেখবেন 8 বার আমরা করেছি, বা আজকে 38তম নির্বাচন হচ্ছে। পাকিস্তান আমলে কিন্তু প্রতি বছরই নির্বাচন অনুষ্ঠিত হতো। স্বাধীনতা উত্তর আমাদের দুর্ভাগ্য যে 1972-73-এর পর এবং প্রথম যে নির্বাচনটি হয়েছিল, সেখানে ব্যালট বক্স ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু ডাকসুতে হয়েছে। আপনারা সর্বশেষ যেটি আমরা দেখেছি সেটাও, যে আমরা নিয়মিত করতে পারিনি নির্বাচন। সেটি যদি আমরা নিয়মিত করতে পারতাম, তাহলে কিন্তু জাতীয় পর্যায়ে অনেক নেতৃত্ব আমাদের এই ডাকসুর মধ্য দিয়ে বের হতো। যেমন ধরেন আপনি 70-এর আমাদের যে মুক্তি সংগ্রাম, আমাদের 71-এর মুক্তিযুদ্ধ, এর আগে 69-এর গণ অভ্যুত্থান, প্রতিটা পর্যায়ে এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে 90-এ এরশাদ বিরোধী আন্দোলন, প্রত্যেকটা থেকেই কিন্তু ডাকসুর যারা নির্বাচিত প্রতিনিধিরা যারা ছিলেন, তারা কিন্তু সামনের সারিতে থেকে মানে এটা লড়াই করেছেন। এবং সিদ্দিকুর রহমান, একটা বিষয় একটু পরিষ্কার করবেন কিনা, যেমনটা আসলে দেখছি যে
জাতীয় নির্বাচনে তরুণ ভোটারদের ভোট কিন্তু খুব গুরুত্বের সাথে দেখা হয়। সেই সাথে এখন ডাকসু নির্বাচনে যারা ছাত্ররা আছেন তারা ভোট দিচ্ছেন, এবং আমরা যেটা দেখছি যে ছাত্রদল, ছাত্র শিবির, প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু ছাত্রদের প্রতিনিধিত্ব করছে। তো সেই কথা চিন্তা করলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতিটা খুবই জরুরি। ছাত্ররা আসলে, যারা ছাত্র নেতৃত্বে আসছেন, তারা আসলে জাতীয় নির্বাচনে এই ছাত্রদের ভোটকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব তৈরি করবে কিনা? দেখুন, ডাকসু সবসময়, কারণ একটা কথা বলা হয়ে থাকে যে হল আসলে যাদের দখলে, শেষ পর্যন্ত নির্বাচনে বা জাতীয় ক্ষেত্রে তারাই আসলে এগিয়ে থাকে। এইটি কি আসলে কতটুকু সত্য? এই কথাটি বাংলাদেশের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় যে যাদের নিয়ন্ত্রণে থাকে তারা দেশকেও এক ধরনের নিয়ন্ত্রণের মধ্যে রাখে। আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যতদিন আমাদের পতিত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরঙ্কুশভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, তিনি কিন্তু তার ক্ষমতাকে ততদিন পর্যন্ত বলতে গেলে আনচ্যালেঞ্জড তিনি রেখেছিলেন। যখনই ঢাকা বিশ্ববিদ্যালয় যখনই জেগে উঠেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে যখনই আর নিয়ন্ত্রণ করা যায়নি, তিনি তার ক্ষমতার মসনদকেও আর ধরে রাখতে পারেননি। ফলে আমরা পুরাপুরি না হলেও, সত্য না হলেও, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় রাজনীতির গতিপথ নির্ধারণের ক্ষেত্রে এটা একটা ভূমিকা পালন করে। নির্বাচিত প্রতিনিধি হোক, অনির্বাচিত ছাত্ররা হোক, এই ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় হয়। আর ডাকসুর মতো একটা নির্বাচিত প্রতিনিধি, তারা তো একটা ভূমিকা 90-এর, আপনি 89 এবং 90, 2 বছর পরপর আমরা দেখেছি ডাকসু নির্বাচন হয়েছে। এরশাদের পতন হয়েছে, তখন 24টি ছাত্র সংগঠন যে সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করেছিল, সেই সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন হয়েছিল কিন্তু ডাকসুর নেতৃত্বে। তো এই ডাকসু যখন ঐক্যবদ্ধ হয়েছে এই এরশাদের বিরুদ্ধে, তখন কিন্তু 9 বছরের তার শাসনের কিন্তু চূড়ান্ত অবসান ঘটেছে। ফলে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি বা সবসময়ের রাজনৈতিক গতিপথ নির্ণয়ের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ডাকসু এটা কিন্তু একটা ঐতিহাসিকভাবে ভূমিকা পালন করে এসেছে। তো আগামী দিনেও এটা কোনো না কোনোভাবে আমাদের রাজনীতির গতিপথের ক্ষেত্রে কোনো না কোনোভাবে ভূমিকা রাখবে নিঃসন্দেহে। খুব সংক্ষেপে যদি একটু বলেন যে যেহেতু আর অল্প কিছুক্ষণ বাকি, বেলা প্রায় 2টো বেজে গেছে, 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এই 2 ঘন্টায় আসলে পরিস্থিতি আসলে স্বাভাবিক থাকবে কিনা বা কোনো দিকে কোনো চ্যালেঞ্জ দেখছে কিনা, কি মনে হচ্ছে? দেখুন, সকালের দিকে অন্তত 12টার দিক পর্যন্ত কিন্তু আমরা সেই ধরনের বড় রকমের অভিযোগ পাইনি। 12টার পর থেকে আস্তে আস্তে একটু অভিযোগ আসছে, এবং আপনি দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব ছিল, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, তাদের পক্ষ থেকেও কিন্তু আনুষ্ঠানিকভাবে নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দিকেও তারা ইঙ্গিত করছে, বা দায়িত্বপ্রাপ্তদের দিকেও ইঙ্গিত করছে, প্রতিদ্বন্দ্বী প্যানেলের দিকেও ইঙ্গিত করছে, শিবিরের পক্ষ থেকেও ছাত্রদলের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। ছাত্রদলের অভিযোগ, পাল্টা অভিযোগ কিছুটা আসছে, এবং কোথাও কোথাও এই অভিযোগগুলো নিয়ে ইলেকশন কমিশনের কাছে অভিযোগ পাল্টা অভিযোগ, তারাও এর জবাব দিচ্ছেন। তো অসংখ্য ধন্যবাদ ডক্টর এম সিদ্দিকুর রহমান খান, আমাদের সাথে এতক্ষণ সময় থাকার জন্য এবং বিভিন্ন প্রশ্নের আপনি উত্তর দিয়েছেন। আমি শেষ কথাটা বলতে চাই, এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েও আমরা চাই দিন শেষে একটা সুষ্ঠু নির্বাচন হবে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে আগামীতে যারা নেতৃত্ব আসবে তারা বাংলাদেশের জন্য একটা চমৎকার একটা রাজনৈতিক আবহাওয়া। ধন্যবাদ, আপনার পুরো বক্তব্য পরিষ্কার আমাদের কাছে। ধন্যবাদ। RICL নিবেদিত ডাকসু নির্বাচন নিয়ে ডিবিসির বিশেষ আয়োজনে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন।